ঘটনার সূত্রপাত ঘটে আজ থেকে 10 বছর আগে। এশার আজানের আগে আগে আমার মেজো চাচার বাসায় হঠাৎ একটি কুকুর প্রবেশ করে। কুকুরটি বাসার উঠোনে প্রবেশ করেই সোজা গোয়াল ঘরে ঢুকে পড়ে এবং গরুর খাবার নষ্ট করতে শুরু করে। এমন সময় গোয়াল ঘরে গরুদের শব্দ পেয়ে চাচা এবং আমি আমাদের ঘরের থেকে বেরিয়ে আসি এবং এসব দৃশ্য দেখতে পাই। এটা দেখা মাত্রই চাচা দৌড়ে গোয়াল ঘরের দিকে যান। এমন সময় সেই কুকুরটি দৌড়ে গোয়াল ঘরের দরজার ওখানে চলে আসে। সাথে সাথে চাচা দরজা চাপিয়ে ফেলেন। এভাবে কুকুরটা বেরিয়ে আসলে হয়তো কাউকে কামড় দিতে পারে। এমতো অবস্থায় দরজার ফাঁকে কুকুরটার মাথা আটকে যায় এবং হঠাৎ এক নিমিষেই কুকুরটা সেখানে আঘাত পেয়ে মরে যায়। কি আর করা। এরপর আমার চাচা কুকুরটার মরদেহ নিয়ে বের হন। আমাদের গ্রামের পশ্চিম দিকে একটি জঙ্গল আছে, ওই দিকে ফেলে দিতে যাবেন এই উদ্দেশ্যে। এমন সময় আমার ছোট চাচার বড় মেয়ে রুমি আমার মেজো চাচার সাথে যাওয়ার জন্য জেদ ধরে, কিন্তু চাচা তো ওকে কোনোভাবেই সাথে নেবে না। এভাবে এক সময় রুমি কান্না শুরু করে। চাচা আর উপায় না পেয়ে ওকে সাথে নিয়ে যান। এরপর তারা কুকুরটির মরদেহ ফেলে দিয়ে স্বাভাবিকভাবেই কোনো সমস্যা ছাড়াই বাসায় চলে আসেন। খুব স্বাভাবিকভাবেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটির ইতি ঘটে সেই রাতে। তবে ইতি ঘটলেও পরদিন আবার তার সূত্রপাত হয় ভয়ানক এক অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্য দিয়ে। পরদিন রুমির প্রচণ্ড জ্বর আসে। সেদিন এশার নামাজের পরে আমার ছোট কাকির চিৎকারে বাসা থেকে সবাই বেরিয়ে আসে। কি হয়েছে জিজ্ঞেস করতে কাকি বলে ওঠেন, রুমি হঠাৎ করে খুব অস্বাভাবিক আচরণ শুরু করেছে। ও শুধু দৌড়ে ঘর থেকে বেরিয়ে যেতে চাচ্ছে আর শুধু বলছে, আমার বাসস্থান এখানে না, আমি এখানে থাকবো না, আমাকে জঙ্গলে যেতে হবে, ওরা আমাকে ডাকছে, ওরা আমাকে নিয়ে যেতে এসেছে। আমি রুমিকে আটকাতে না পেরে চিৎকার দিয়েছি এবং রুমিকে ঘরে আটকে রেখে বাইরে এসেছি। কাকির মুখে এসব কথা শুনে চাচা এবং আমি দৌড়ে রুমির ঘরে চলে যাই। দরজা খুলতেই রুমি দৌড়ে বেরিয়ে যেতে শুরু করে। আমি এবং চাচা মিলে ওকে পেছন থেকে ধরে ফেলি, কিন্তু কোনোভাবেই ওকে ধরে রাখতে পারছিলাম না। আমরা 12-13 বছরের বাচ্চা, গায়ে এমন অস্বাভাবিক শক্তি দেখে আমরা সবাই বুঝে যাই অনেক খারাপ কিছু একটা হচ্ছে রুমির সাথে। এরপর কোনো রকমে রুমিকে আমরা ঘরে নিয়ে যাই এবং খাটের সাথে বেঁধে রাখি। এমন সময় রুমি হঠাৎ করেই অজ্ঞান হয়ে যায়। রুমির এমন আচরণ দেখে আমি সাথে সাথেই আমাদের পাশের বাসার একজন দাদু, ওনার নাম হচ্ছে নেফাতুল্লাহ শাহ, তাকে ডেকে নিয়ে আসি। তিনি ভালো ঝাড়ফুঁক এবং রুকাইয়ার কাজ জানতেন। নেফাতুল্লাহ দাদুকে নিয়ে আমি রুমির ঘরে প্রবেশ করতেই রুমির জ্ঞান ফিরে আসে। দাদুকে দেখে রুমি তাচ্ছিল্যের হাসি হাসতে শুরু করে এবং ভারী গলায় বলতে শুরু করে, তোরা ওকে নিয়ে এসেছিস, ও আমাদের কি করবে? যা যা, ভালো কোনো হুজুর কবিরাজ ডেকে নিয়ে আয়। ওকে দেখতেও তো আমার অনেক ঘৃণা করছে। এই মেয়ে থেকে ও আমাদের ছাড়িয়ে নিতে পারবে না। যা, তুই চলে যা এখান থেকে। যেটা পারবি না শুধু শুধু সেটা নিয়ে জড়িয়ে নিজের আর নিজের পরিবারের ক্ষতি ডেকে আনিস না। দাদু রুমির মুখে সব কথা শুনে রুমির কাছে যান এবং রুমির বাম হাতের কনিষ্ঠ আঙুল চেপে ধরেন এবং বিভিন্ন দোয়া পড়ে রুমির কানের কাছে ফুঁ দিতে শুরু করেন। রুমি ছটফট করতে শুরু করে। এভাবে কিছুক্ষণের মধ্যে রুমি আবার জ্ঞান হারায়, কিন্তু তখনও দাদু দোয়া পড়া থামাননি। কিছুক্ষণ পর রুমির শরীরে ভয়ঙ্কর কম্পন শুরু হয় এবং রুমির জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরতেই দাদু রুমিকে উদ্দেশ্য করে বলেন, তোরা কতজন? এই মেয়েকে কেন কষ্ট দিচ্ছিস? দাদুর এই প্রশ্নে রুমির ভেতরে থাকা শয়তানগুলো মিশ্রিত কণ্ঠে বলতে শুরু করে, আমরা সনাতন ধর্মের 7 জন জিন। গতকাল রাতে এই মেয়ে পশ্চিম দিকে জঙ্গলে গিয়েছিল। আমাদের ছোট বোন সেই পথেই শুয়েছিল। এই মেয়ে আমার বোনের চুলে পা দিয়ে আঘাত দিয়েছে। আমাদের মেজো ভাই এই মেয়েকে দেখে অনেক পছন্দ করে ফেলেছে। আমাদের ওকে চাই। আমরা ওকে নিয়ে যাব খুব তাড়াতাড়ি। পারলে আটকাস আমাদের। এই বলে রুমির ভেতরে থাকা সেই শয়তানগুলো হাসতে শুরু করে। রুমির এমন অবস্থা দেখে দাদু বিভিন্ন সূরা পাঠ করে রুমির শরীরে ফুঁ দিতে শুরু করে। সাথে সাথেই রুমি এক চিৎকারে অজ্ঞান হয়ে যায়।
প্রায় মিনিট 10 পর রুমির জ্ঞান ফিরে আসে। রুমির জ্ঞান ফিরে আসলে দাদু একটা গ্লাসে পানি পড়ে দেন এবং সেই পানি রুমিকে খাইয়ে দেন এবং আমাদের সকলকে উদ্দেশ্য করে বলতে শুরু করেন, ওরা খুবই প্রভাব বিস্তারকারী জিন। ওদের কাজ হাসিল না হলে ওরা মানুষের শরীরে বিভিন্ন অর্গান নষ্ট করে, মানুষকে শারীরিকভাবে কষ্ট দেয়। আপাতত সেই জিনগুলো ওর শরীর ছেড়ে গিয়েছে, কিন্তু ওরা আবার আসবে। আমার বয়স হয়ে গিয়েছে, আমি সেই জিনগুলোর সাথে লড়াই করে কুলিয়ে উঠতে পারবো না। তোমরা অন্য কোনো ভালো হুজুর কবিরাজের খোঁজ করো। আমি একটা তাবিজ দিচ্ছি, কিছুক্ষণ পর রুমির গলায় পরিয়ে দিও। এই বলে দাদু আমাদের বাসা থেকে বিদায় নেন। কিছুক্ষণ পর দাদু কল করলে আমি দাদুর বাসায় গিয়ে তাবিজটি নিয়ে আসি এবং রুমির গলায় পরিয়ে দেই। দাদুর চিকিৎসার পর রুমি একদম স্বাভাবিক হয়। পরদিন থেকে আমরা ভালো হুজুর এবং কবিরাজের খোঁজ করতে শুরু করি। খুঁজতে খুঁজতে সেদিন দুপুর নাগাদ আমরা নবাবগঞ্জ থানার একজন ভালো নামকরা কবিরাজের সন্ধান পাই। কবিরাজের খোঁজ পাওয়ার সাথে সাথেই রুমিকে চাচা এবং চাচি সেই কবিরাজের কাছে নিয়ে যান। প্রিয় লিসেনার্স, কবিরাজের কাছে রুমিকে নিয়ে যাওয়ার পর সেখানে কি কি ঘটেছিল সেসব কিছু আমি শুনেছি আমার কাকির কাছ থেকে। কাকি বলেন, রুমির বাবা আমরা দুজন মিলে রুমিকে নবাবগঞ্জের সেই কবিরাজের কাছে নিয়ে যাই। কবিরাজের ওখানে গিয়েই দেখি সেখানে লম্বা সিরিয়াল। অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ কবিরাজের কাছে এসেছে। আমরাও অন্যদের মতো অপেক্ষা করতে শুরু করলাম। একটা সময় পর আমাদের সিরিয়াল চলে আসলো। একজন লোক এসে আমাদের কবিরাজের কক্ষে নিয়ে যান। কবিরাজের কক্ষে প্রবেশ করতেই কবিরাজ কোনো প্রকার কথা না বলে রুমিকে একটা গোল বৃত্তের ভেতরে বসায় এবং বিভিন্ন মন্ত্র পড়ে রুমির মাথায় ফোঁ দিতে শুরু করে। কবিরাজ বিভিন্ন মন্ত্র পড়ে রুমির মাথায় ফোঁ দিতেই রুমির পুরো শরীর ভয়ানকভাবে কাঁপতে শুরু করে এবং রুমি মিশ্রিত কণ্ঠে গালিগালাজ করতে থাকে, আমরা এই মেয়েকে নিয়ে যাবই, তুই যাই করিস না কেন লাভ হবে না। এরপর কবিরাজ সেই জিনগুলোকে বোঝাতে শুরু করেন, কিন্তু সেই জিনগুলো কবিরাজের কোনো কথাই শুনতে চাচ্ছিল না। কবিরাজের পর আর কোনো উপায় না পেয়ে একটি বোতল এনে বিভিন্ন মন্ত্র পড়ে সেই বোতলে ফুঁ দিতে শুরু করেন। কবিরাজের বোতলে ফুঁ দেওয়ার সাথে সাথেই শুরু হয় চারিদিকে ভূকম্পন। এমন সময় রুমির ভেতরে থাকা সেই জিনগুলো মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, ছেড়ে দে, আমাদের ছোট বোনকে আর কষ্ট দিস না, আমরা এই মেয়েকে ছেড়ে দেব, তবে একটা শর্ত আছে, একটি কালো রঙের পাঁঠা আমাদের আবাসস্থলের সেই জঙ্গলে আপনাদের রেখে আসতে হবে। এই বলে রুমি অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর রুমির জ্ঞান ফিরে আসে। এরপর আমরা সেই কবিরাজের কাছে বিদায় নিয়ে চলে আসি এবং সেই জিনদের কথা মতো পরদিন রাতে একটি কালো রঙের পাঁঠা কিনে সেই জঙ্গলে রেখে আসি। এরপর থেকে রুমিও একদম সুস্থ হয়ে যায়। রুমির সাথে এইসব ঘটনা ঘটার পর কেটে যায় বেশ কিছুদিন, বেশ কিছু বছর। রুমি ভালোভাবে পড়ালেখা করছে, স্কুলে যাচ্ছে। এর মধ্যে হঠাৎ একদিন রুমি স্কুল থেকে একজন স্যার আমার চাচার নাম্বারে ফোন করেন। চাচা কলটি রিসিভ করতেই ওপাশ থেকে স্যার বলে ওঠেন, ভাই আপনি তাড়াতাড়ি স্কুলে চলে আসুন, আপনার মেয়েকে আমরা 4-5 জন মিলে কোনোভাবেই ধরে রাখতে পারছি না। রুমি খুবই অস্বাভাবিক আচরণ করছে। ও শুধু বলছে আপনাদের গ্রামের পশ্চিম দিকের জঙ্গলের দিকে যাবে আর বারবার সে জ্ঞান হারাচ্ছে, আপনারা তাড়াতাড়ি আসুন। স্যারের কথা শেষ হতেই আমি এবং চাচা চাচি মিলে রুমির স্কুলে যাই। রুমির স্কুলে যেতেই আমরা সকলেই রুমির আবার সেই অস্বাভাবিক আচরণ দেখতে পাই। এরপর আমরা সবাই মিলে রুমিকে বাসায় নিয়ে আসি এবং সেই কবিরাজকে কল করে রুমির এমন আচরণের কথা জানাই। কবিরাজ আমাদের সব কথা শুনে রুমিকে তার কাছে নিয়ে যেতে বলে। ওই দিন দুপুরেই আমরা আবার রুমিকে সেই কবিরাজের কাছে নিয়ে যাই। কবিরাজের কাছে রুমিকে নিয়ে যেতেই যথারীতি কবিরাজ রুমিকে একটি গোল বৃত্তের মাঝখানে বসিয়ে বিভিন্ন মন্ত্র পড়ে রুমির মাথায় ফু দিতে শুরু করে। ফু দেওয়ার সাথে সাথেই রুমি অজ্ঞান হয়ে যায় এবং শুরু হয়ে যায় রুমির পুরো শরীরে ভূমিকম্পের মতো কম্পন। এমন অবস্থায় হঠাৎ করে রুমির জ্ঞান ফিরে আসে। রুমির জ্ঞান ফিরে আসতেই রুমি পুরুষ কণ্ঠে বলে ওঠে, আমাকে আবার কেন ডেকে নিয়ে আসা হয়েছে? প্রতি উত্তরে কবিরাজ বলে, তোরা আবার এই মেয়েকে কষ্ট দিচ্ছিস? কবিরাজের এই প্রশ্নে রুমির ভেতরে থাকা জিনটি বলতে শুরু করে, না, আমরা তো কথা দিয়েছি আমরা আর কোনোদিন এই মেয়েকে কষ্ট দেব না। আমরা ওকে কোনো প্রকার কষ্ট দেইনি। ওর আবার এই অবস্থার জন্য দায়ী অন্যজন। ওদের এই গ্রামের একজন মহিলা এই মেয়ের চাচি এই মেয়ের ওপর কালো জাদু প্রয়োগ করছে। এই মেয়েকে সেই মহিলা তার ছেলের বউ বানাতে চেয়েছিল, কিন্তু এই মেয়ের মা রাজি না হওয়ায় সেই মহিলা এই কালো জাদু করে। এই মেয়ের ওড়না এবং চুল দিয়ে কালো জাদুটা করা হয়েছে। আচ্ছা,
আপনারা চিন্তা করবেন না, আমি সেই কালো জাদুর জিনিসগুলো এনে দিচ্ছি। আপনি সবকিছু নষ্ট করে দেন, তাহলে এই মেয়ে একদম সুস্থ হয়ে যাবে। আর আমি কথা দিচ্ছি, এই মেয়ের আর কোনো ক্ষতি আমি হতে দেব না। এই মেয়েকে সেই শুরুর দিক থেকেই আমার অনেক ভালো লেগেছে। আমি দূর থেকে সব সময় এই মেয়েকে বিভিন্ন বিপদ থেকে সাহায্য করব। এই বলে রুমি আবার অজ্ঞান হয়ে যায়। এরপর কবিরাজ রুমির পুরো শরীরে বিভিন্ন মন্ত্র পড়ে ফুঁ দেন এবং বাসায় চলে যেতে বলেন আমাদের। কবিরাজের কথা মতো আমরা রুমিকে নিয়ে বাসায় চলে আসি। বাসায় আসার কিছুক্ষণ পর রুমির জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরতেই একদম স্বাভাবিক আচরণ শুরু করে সে। আমরা সকলেই বুঝে যাই রুমির উপর থেকে সকল বিপদ কেটে গেছে। এসব ঘটনার পর থেকে এখন পর্যন্ত রুমির সাথে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি।